বাংলাদেশ ব্যাংকে আওয়ামীপন্থীদের জয়ে ক্ষুব্ধ হলেন কেন রিজভী? এই প্রসঙ্গটা নিয়ে আজকে একটি বক্তব্য শুনলাম একটি অনুষ্ঠানে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তার একটি বক্তব্য দিয়েছেন এবং বক্তব্যে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে বাংলাদেশ ব্যাংকের অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে আওয়ামী লীগ পন্থীদের, আওয়ামী লীগ প্যানেলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হলো কেন? রিজভী ভাই, আপনি আমার বড় ভাই, আমার ইউনিভার্সিটির বড় ভাই, আপনার প্রতি আমার শ্রদ্ধা। আপনার যে রাজনৈতিক প্রাজ্ঞ, আপনার যে রাজনৈতিক পড়াশোনা, বাংলাদেশে আপনার মতো নেতৃত্ব, আপনার মতো বিরল নেতৃত্ব খুব কম আছে। আমি প্রশংসা করি আপনার, এবং আপনার মতো ধৈর্য খুব কম আছে। এত ত্যাগ, এত তিতিক্ষা করে আপনি বিএনপির মতো একটি দলকে যেভাবে ধরে রেখেছেন, আপনাকে বিএনপির আরো অনেক বড় পুরস্কারে পুরস্কৃত করা উচিত। জানি না শেষ পর্যন্ত করবে কি না, করতে পারবে কি না, কারণ এটি বাংলাদেশ। এই বাংলাদেশে যারা ত্যাগ করে, দলের জন্য যারা জীবন দেয়, তাদেরকে দল একসময় অপদস্থ করে বের করে দেয়। আমি চাইব আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্মানিত করবে। আমি যেটি বলছিলাম, রিজভী ভাই, আপনি ক্ষুব্ধ হয়েছেন আওয়ামী লীগ পন্থীদের বিজয়ে। আমাদের বাংলাদেশে তো দুটো রাজনৈতিক দল, একটি আওয়ামী লীগ, একটি বিএনপি। আওয়ামী লীগ বিগত 15-16 বছরের নানা রকম দুঃশাসন, অন্যায়, অনিয়ম করে বিদায় নিয়েছে। এখন তো আপনাদের ক্ষমতায় আসার কথা। আপনারাও অতীতে ক্ষমতায় থাকতে আপনারাও দুঃশাসন চালিয়েছেন। আমরা তো অভাগা, বাংলাদেশের মানুষের কপালটা খারাপ। 53 বছরে কাউকে ভালো পায়নি, আস্থায় পায়নি, আপনাদেরকেও অতীতে পায়নি। কিন্তু আপনাদের অতীতটা বেশ দূরে চলে গেছে, প্রায় 1.5 যুগের বেশি সময় আগে। সেটি তো মানুষ ভুলে যাবার কথা, আপনাদের দুঃশাসনের কথা। আওয়ামী লীগের দুঃশাসনটা একদম গদগদে। তো সেই জায়গায় আপনাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে, বিপুল ভোটে ক্ষমতায় আনবে, এটি হওয়া উচিত। কিন্তু রিজভী ভাই, অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, মাত্র 100 দিন পেরিয়েছে আওয়ামী লীগ পতন হয়েছে। 100 কয়েকদিন। এই 100 কয়েকদিনে আপনার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় নেই। কিন্তু ক্ষমতায় না থাকাতে রাজধানী সহ সারা বাংলাদেশে যে তাণ্ডব চালিয়েছে, আপনাদের জনপ্রিয়তা, আপনাদেরকে যতটা গ্রহণ করত, সেই গ্রহণ আর করতে পারছে না। আপনারা নিজেরাও জানেন, আপনারাও শত শত মানুষকে, শত শত অপরাধীকে, দলীয় অপরাধী থেকে শাস্তির আওতায় এনেছেন, শাস্তি দিয়েছেন অন্যায়ের জন্য, দখলদারিত্বের জন্য, চাঁদাবাজির জন্য, দলীয় স্বার্থ বিরুদ্ধ কাজ করবার জন্য। কিন্তু তারপরেও তাদেরকে থামাতে পারছেন না। সারা বাংলাদেশে কান পেতে শুনুন রিজভী ভাই, সারা বাংলাদেশে কি চলছে, কি তাণ্ডব চলছে। মামলা বাণিজ্য হচ্ছে, কারা করছে? আপনার নেতাকর্মীরা। চাঁদাবাজি হচ্ছে, কারা করছে? আপনার নেতাকর্মীরা। সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, কারা করছে? আপনার নেতাকর্মীরা। রাজধানী থেকে গ্রাম পর্যায়ে, একদম তৃণমূল পর্যায়ে সরকারি অফিসের চেয়ারগুলো দখল করেছে কে? সচিবালয় থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত আপনার দলের নেতাকর্মী, আপনার দলের নেতাকর্মী বলবো না, যারা সরকারি চাকরি করে, একসময় চাকরি করতেন, একসময় দল করতেন, এখন সরকারি চাকরি করে, তারা দখল করেছে। 2-3টা প্রমোশন নিয়েছে এর মধ্যে। এগুলো মানুষ ভালোভাবে দেখতে চাইছে না। আওয়ামী লীগ যে কাজটা করেছে, গত 15 বছর, 15.5 বছরে যে অপকর্মটা করেছে, এই 3 মাসে যে আপনার দলের নেতাকর্মী যে এত অপকর্ম করছে, এটি সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না। আওয়ামী লীগ বিএনপির সরাসরি রাজনীতি করা মানুষ আছে, সেটার থেকে ভোটার সংখ্যা কিন্তু অনেক বেশি, সাধারণ ভোটার।
যারা কখনো এ দলে ভোট দেয়, কখনো ও দলে ভোট দেয়, তারা এটিকে পছন্দ করছে না রিজভী ভাই। যার কারণে এই যে বাংলাদেশ ব্যাংকের অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, ঠিক তেমনি সারা বাংলাদেশে কিন্তু একই অবস্থা। সারা বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়েছে। একদিকে আপনাদের দলীয় নেতাকর্মীর তাণ্ডব, আর একদিকে এই যে একটা ইন্টারিম গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের দুঃশাসন, এই গভর্নমেন্টের দুর্বলতা। এত দুর্বল সরকার বাংলাদেশের ইতিহাসে কখনো আসেনি। একদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, আর একদিকে মানুষের পেটের ক্ষুধা, মানুষের পেটে টান পড়ছে। গরিব দুঃখী সাধারণ মেহনতি মানুষ এই সরকারের উপর ক্ষুব্ধ হচ্ছে। যখন ক্ষুব্ধ হচ্ছে, যখন সরকারের উপর ক্ষুব্ধ হচ্ছে, আর একদিকে আপনাদের দলীয় নেতাকর্মীর যখন তাণ্ডব দেখছে, তখন এই মানুষগুলো বলছে আওয়ামী লীগই ভালো ছিল, মন্দের ভালো আওয়ামী লীগই ভালো ছিল। এই জন্যই একটি ছোট্ট ভোট হয়েছে, কয়েকশো মানুষের মধ্যে একটি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আওয়ামী লীগ প্যানেল থেকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। আজকে এই ছোট্ট নির্বাচনটি একটি বড় উদাহরণ। আজকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় নির্বাচন দিয়ে দেখুন কি অবস্থা হয়। আবারও মানুষ আওয়ামী লীগকে চাইবে। আপনাদের এখনো সময় আছে, নির্বাচন হওয়া বেশ দেরি আছে। ভালোবাসা দিয়ে মানুষের কাছে গিয়ে মানুষের মন জয় করুন। এই যে তাণ্ডব, এই যে দুর্নীতি, দখলবাজি, টেন্ডারবাজি, চেয়ার দখল, এগুলো বন্ধ করুন। নইলে আপনারা দেড় যুগ ক্ষমতার বাইরে, আরো কতদিন ক্ষমতার বাইরে থাকতে হয় কেউ বলতে পারে না। হয়তো এই সরকার যদি একটি পাতানো নির্বাচন করে আপনার হাতে ক্ষমতা দিয়েও যায়, কিংবা জামাতের সাথে একসাথে আপনাদেরকে ক্ষমতা দিয়েও যায়, সেই ক্ষমতাটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে না। কাজেই আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনারাও দেশের অন্যতম প্রধান একটি রাজনৈতিক দল। আমি চাই, আমরা চাই, আমরা যারা কোনো রাজনৈতিক দল করি না তারা চাই যে আপনারাও শক্তিশালী ভূমিকায় অবতীর্ণ হন। শিয়ানে শিয়ানে লড়াই হোক, আওয়ামী লীগ আসুক, আওয়ামী লীগ নির্বাচন করুক, আপনারাও করুন। যাকে জনগণ ভালোবাসবে, যাকে ভোট দিবে, সেই নির্বাচিত হবে। আজকে আপনি কেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন? এতে করে আপনি তো অনেক ত্যাগী, এতে করে আপনার দৈন্যতা প্রকাশ পাচ্ছে। যারা বিজয়ী হয়েছে আওয়ামী লীগ প্যানেল থেকে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, তাদেরকে আপনার স্বাগত জানানো উচিত। আপনি বলছেন বিগত 15-16 বছরে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মী নিয়োগ প্রাপ্ত হয়েছে, একথা সত্য। আপনি 3 মাস সময় পেয়ে আপনি কি করছেন? আপনি বাংলাদেশের সব অফিস আদালত দখল করেছেন। আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় ছিল, সে তো দখল করবেই। যদি করে থাকে, করেছে, আপনি তো করবেন। আপনি যদি এদেরকে স্বাগত জানাতেন, আপনার জনপ্রিয়তা আরো বাড়ত। রিজভী ভাই, আপনি অনেক পড়াশোনা করা মানুষ, আপনাকে পরামর্শ দেবার মতো ক্ষমতা আমার নেই। কাজেই ইতিবাচক রাজনীতির চর্চা করুন, ইতিবাচক রাজনীতির চর্চা হোক বাংলাদেশে, আমরা সেটাই প্রত্যাশা করি। এর মধ্যে নতুন খবর এসেছে যে নিত্য পণ্যে রোজার প্রস্তুতিতে ঘাটতি। আমি এর আগের একাধিক বক্তব্যে বলেছি যে আমাদের আমদানি নির্ভর নিত্যপণ্য, বিশেষ করে ডাল, চিনি, ছোলা, খেজুর, এরকম নানান পণ্য, পেঁয়াজ, রসুন, আলু থেকে শুরু করে আমরা যে খাবারগুলো খাই, চালও আমদানি করতে হয়, এগুলো আমদানি নির্ভর। আমি বেশ কিছুদিন ধরেই বলছি যে বাংলাদেশে পর্যাপ্ত এলসি হচ্ছে না, আমদানির যে ঋণপত্র খোলা সেটি হচ্ছে না। কারণ আমদানি ঋণপত্র আজকে খুললে সেটি বাংলাদেশে আসতে আসতে 3 থেকে 4 মাস লাগে। আমি যে মুহূর্তে আপনাদের সামনে কথা বলছি নভেম্বরের শেষে, এই নভেম্বরের পর্যন্ত যদি পর্যাপ্ত এলসি না হয়, মাঝখানে মাত্র 3 মাস আছে। আগামী মার্চ মাস থেকে রোজা, অর্থাৎ যে পরিমাণ এলসি হয়েছে, এখন আজকেও যদি এলসি করা হয়, তবু রোজার আগে এই পণ্যগুলো আসা অনেকটা কঠিন। এলসি করা হয় কিন্তু করা যাচ্ছে না, ব্যবসায়ীরা এলসি করছেন না,
নানা কারণে, অর্থনৈতিক অনিশ্চয়তা, রিস্কি ইত্যাদি নানান কারণে ব্যবসায়ীরা খানিকটা হাত গুটে বসে আছেন। বিনিয়োগ যেমন বিভিন্ন শিল্পে বিনিয়োগ, নানা ক্ষেত্রে বিনিয়োগ যেমন এক প্রকার স্থবির হয়ে আছে, ঠিক তেমনি আমি যে পণ্যটি খাই সেই নিত্য পণ্যটির এলসি হচ্ছে না। এটি আমার কথা নয়, এটি গণমাধ্যমের কথা, এটি পত্রিকার কথা। বাংলাদেশের বহুল প্রচারিত দৈনিক প্রথম আলো গতকালকের ছাপা কাগজে একটি খবর দিয়েছে, নিত্য পণ্যে রোজার প্রস্তুতিতে ঘাটতি। অর্থাৎ আমি এই শিরোনামটা এই জন্যই বললাম যে আগামী রোজায়, যে আসছে যে রোজা, সেই রোজায় এখন যে দামে পণ্যকে কিনছেন তার থেকে ডাবল দামে কিনতে হতে পারে, কারণ বাজারে আপনি টাকা দিয়ে পণ্য পাবেন না। অবস্থাটা কিন্তু সেদিকেই দাঁড়াচ্ছে। আপনার সংসার খরচ, নিত্য পণ্যের কেনাকাটা করতে যদি একটা ফ্যামিলিতে 30,000 টাকা লাগে, তাহলে ধরে নিতে হবে 45 থেকে 50 বা 60,000 টাকা লাগতে পারে আগামী রোজায়। অবস্থাটা সেই রকমই, পরিসংখ্যান বলছে সে কথা। প্রথম আলো তাদের এই পত্রিকায় তথ্য দিয়েছে এবং তথ্যের সূত্রটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক, এনবিআর এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, বিটিটিসি। পত্রিকার রিপোর্টে বলা হয়েছে যে আগামী পবিত্র রমজানকে সামনে রেখে কয়েকটি নিত্যপণ্যের আমদানি ও মজুদ পরিস্থিতি তত ভালো নয়। ভোজ্য তেল, চিনি, পেঁয়াজ সহ কয়েকটি পণ্যের আমদানি ও মজুদ গতবারের চেয়ে কম। এসব পণ্যের ঘাটতি মেটাতে যে পরিমাণ ঋণপত্র এলসি খোলার দরকার ছিল তাও হচ্ছে না, অথচ স্বাভাবিক সময়ের তুলনায় পবিত্র রোজায় এসব পণ্যের বাড়তি চাহিদা থাকে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এখন থেকে উদ্যোগ না নিলে আগামী মার্চে শুরু হওয়া পবিত্র রোজার মাসে কিছু পণ্যের সংকট দেখা দিতে পারে। বাণিজ্য মন্ত্রণালয়কে চলতি সপ্তাহের এমন পর্যবেক্ষণ ও শঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, বিটিটিসি। পণ্য আমদানি কিভাবে কম হয়েছে একটু পরিসংখ্যানটা যদি বলি, গত বছর একই সময় পাম তেল আমদানি হয়েছিল 9,66,020 টন, এবছর আমদানি হয়েছে 7,91,633 টন, অর্থাৎ 1,74,387 টন ঘাটতি। অপরিশোধিত সয়াবিন তেল গত বছর একই সময় আমদানি হয়েছিল 3,22,735 টন, এবছর আমদানি হয়েছে, এবছর সয়াবিন, অপরিশোধিত সয়াবিন তেলটি একটু বেশি আমদানি হয়েছে 4,11,717 মেট্রিক টন, যা একটু বেশি, যা প্রায় 88,982। সয়াবিন তেলে হয়তো খানিকটা স্বস্তি থাকতে পারে। সয়াবিন বীজ আমদানি হয়েছিল গত বছর 3,97,022 টন, এবছর আমদানি হয়েছে 3,64,283 টন, মানে 32,000 টন ঘাটতি। পেঁয়াজ গত বছরের তুলনায় এবছর পেঁয়াজ আমদানি হয়েছে, এলসি হয়েছে অর্ধেক, 4,88,647 টন গত বছর এই সময় এলসি হয়েছিল, এবার 2,46,067 টন এবার আমদানি হয়েছে, অর্থাৎ 2,40,580 টন ঘাটতি। পেঁয়াজ বেশ বেশি দামে খেতে হবে। এবার ছোলা আমদানি হয়েছে 56,938 টন, গত বছর আমদানি হয়েছিল 50,076 টন। ছোলাও এবার গত বছরের চেয়ে বেশি, ছোলার দাম বাড়বার সম্ভাবনা নেই। অপরিশোধিত চিনি 10,83,116 টন গতবার আমদানি হয়েছিল, এবার 7,15,000, অর্থাৎ 3,67,000 প্রায় ঘাটতি। চিনির দাম বাড়বে। পরিশোধিত চিনি গত বছরের তুলনায় এবার আমদানি বেশি হয়েছে, সেটি পরিশোধিত চিনির পরিমাণ সামান্য, মাত্র 73,451, আর গত বছর হয়েছিল 56,510। খেজুর গত বছরের চেয়ে এবার এলসি বেশি হয়েছে, 33 টন বেশি হয়েছে, 256 টন হয়েছিল, এবার 289 টন। অর্থাৎ
কিছু কিছু উদ্বৃত্ত আছে, সামান্য উদ্বৃত্ত, গত বছরের চেয়ে 2টি বা 3টি উদ্বৃত্ত আছে। কিন্তু বাংলাদেশ তো ওই যে ঘাটতিগুলো আছে, ওই ঘাটতির অজুহাতে ধরুন তেল বাড়তি আমদানি হয়েছে, কিন্তু চিনি কম আমদানি হয়েছে, ওই কমের অজুহাতে তেলের দামও বাড়িয়ে দেবে।